আমরা নাগরিক সমাজ এই যে মানে মবক্রেসি এর বিরুদ্ধে তেমন সরব নয়। গণমাধ্যমে কথা হয়েছে কিছু, কিন্তু এই নির্লিপ্ততার কারণ কি বলে মনে করেন আপনি? নাগরিক সমাজ থেকে কেমনে সরব হবে? কারণ আমি সরব হতে গেলে তো আমার উপর আপনি মবক্রেসি চালিয়ে দিচ্ছেন। কারণ একটুখানি রেফারেন্সটা ঠিক মতো দিয়েছে। ডক্টর ইউনূস আসলে মনে করেছে যে আমার আসলে পুলিশ বাহিনী আছে, এর প্যারালাল একটা বাহিনী দরকার। প্যারালাল বাহিনী হিসেবে উনি মব বাহিনীকে রেখে দিয়েছেন বাজারে। মানে পুলিশ মোরাল পুলিশিং করছে, যারা মোরাল পুলিশিং করছে। এই দুইটাতে প্যারালালি চলতেছে। এই চলতে থাকা হচ্ছে যেটা ইনক্রিজ করছে, এবং এই চলতে থাকা আপনি দেখেন কত শত ঘটনা ঘটেছে, তার কোনো ইয়ত্তা নাই। সে 32 নম্বর ভাঙা থেকে এগুলো আশকারা পেয়ে আস্তে আস্তে আজ পর্যন্ত এসেছে, এবং 32 নম্বর ভাঙা এখানে শেষ না, আবারও আসবে। আবার কারণ হচ্ছে উনি সমাজের ভারসাম্য নষ্ট করে দিয়েছেন, রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে দিয়েছেন। 32 নম্বরকে রক্ষা করতে পারতো আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগকে উনি ব্যান করে রেখেছেন। যে আওয়ামী লীগ প্রতিরোধ করার জন্য উনি গত 14 মাস ধরে যেই শ্রম ব্যয় করেছেন, তার যদি 60% দেশের অর্থনীতি এবং আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিতেন, তাহলে কিন্তু এটা হতো না। অর্থনীতি আজকে কোথায় ধস নেমেছে। শেখ হাসিনা যখন যাচ্ছিল তখন বাংলাদেশের জিডিপি বলা হচ্ছে 6.5, কেউ কেউ বলছে 6.7। সেই জায়গায় এখন IMF বলছে 3.3। তারপরে যে মুডি যে রেটিং সংস্থা আছে, তারা বাংলাদেশকে রেটিং করছে B-2। তার মানে হচ্ছে যে এটা খারাপ, এমন দিক অবস্থায় গেছে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলছে সি ক্যাটাগরি। সবগুলো মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির নাভিশ্বাস অবস্থা হয়েছে। ডক্টর ইউনূস এটা বোঝার কথা না। উনি এসেছেন, উনি এনজয় করছেন, উনি নিজের যা যা বাস্তবায়ন করার সেগুলো করে নিয়েছে, নিজের স্বার্থ কোথায় কোথায় উদ্ধার করতে হবে সব করে নিয়েছে। একটু যোগ করে, আপনি চট্টগ্রামের মানুষ, বন্দর মানে অপারেটর নিয়োগ করা হচ্ছে বিদেশি, সেটাও আসতেছি আমি, সে বিষয়ে যদি কিছু। এবং আমি ধারাবাহিক বলে উনি এটা করেছেন। আর ওনার গোলামদেরকে কোথায় কোথায় দিতে হবে, কোথায় কোথায় কামানোর জায়গা আছে, সেই জায়গায় ফিট করেছেন। সেই ফিট করার মধ্যে বন্দরও থাকতে পারে, এবং সে ফিট করেছেন এবং তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিয়েছেন। তো এই যে উনি যে কালচারে গিয়েছেন, মব এত বেড়েছে, ওইটা ওনার কোনো মাথা ব্যথা নাই। আজকে রাজনৈতিক পরিস্থিতি এবং মব কালচার প্লাস ন্যায় বিচারহীনতা এমন অবস্থা দাঁড়িয়েছে, 140 জনের মতো বিএনপির নিজেদের লোক মেরে ফেলেছে। এইটা কার দোষ? এটাকে আপনি শুধু বিএনপির বলবেন না, এটা তো রাষ্ট্রের মধ্যে আপনার আইন শৃঙ্খলা অবস্থায় সেরকম আছে। আমি আরেকটা রিপোর্ট দেখলাম, গত 1 মাসে পশ্চিম দক্ষিণাঞ্চলের একটা নদীতে বলছে যে 55টা লাশ পাওয়া গেছে। 1 মাসে যদি 55টা বেওয়ারিশ লাশ আসে, তাহলে কি অবস্থা হয় একটা দেশের। সো মব কালচারকে উনি যেভাবে উৎসাহিত করছেন এবং যেভাবে ভাড়াটে গোষ্ঠী রাস্তায় নামিয়ে দিয়েছেন, আমার তো মনে হয় না যে এর আগে কেউ এভাবে করেছিল। বলা হয় যে শেখ হাসিনার আমলে গুম খুন এন হয়েছিল, কিন্তু আমরা তো সেগুলো বিশেষ বিশেষ কেসে দেখেছি। সবাইকে তো এত আতঙ্কিত হতে দেখিনি, তাই না? এই আতঙ্ক উনি তৈরি করেছেন। এবং ঢাকা শহরে দেখেন, ঢাকা শহরে আজকে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে ভেঙে গেছে। নারীরা আজকে রাজপথে যেতে, গভীর রাতে যেতে ভয় পায়, তা তাদের নিরাপত্তা নাই। তাদের ওই কালচার তো তৈরি হয়ে গেছে, কি পড়েছিস সেই কালচার তো তৈরি হয়ে গেছে। পাশাপাশি এমনিতেও নিরাপত্তা নাই। আমি মনে করি যে নিরাপত্তার এমন অবস্থা উনি তৈরি করেছেন, এবং সেই কালচার উনি যদি এটা ঠিক করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ আরেকটা জিনিস, ডক্টর ইউনূসকে আমাদের মধ্যে যতটা স্বপ্ন ছিল, ইউনূস আসলে আমাদের এই করে দেবেন সেই করে দেবেন, ডক্টর ইউনূস এসে আসলে আমাদের প্রমাণ দিয়েছেন। অথবা আমাদের সেই আকাঙ্ক্ষা তো থাকে যায়, তো হায় আমরা ইউনূসকে পেলাম না। ইউনূসকে পেয়ে আমরা দেখেছি যে এর থেকে থার্ড ক্লাস একটা লোকও ওনার থেকে বেশি সরকার ভালো চালাতে পারে। আমি 111-এর উদাহরণ দেব। 111-এ উনি একটা রাজনৈতিক দল খুলেছিলেন। সেই রাজনৈতিক দলে সাড়া না পেয়ে উনি কিভাবে যাবেন সেটা নিয়ে বৈঠক করেছিলেন। আমাদের কিছু লোককে ডেকেছিলেন, যারা টেলিভিশনের হেডস ছিলাম যারা, তাদেরকে ডেকেছিলেন। আমি আপনাকে একদম স্পট সহ বলে দিচ্ছি, এটা গুলশান ক্লাবে ডেকেছিলেন, এবং আনিসুল হক ডেকেছিলেন। উনি তখন তার ওই রিফর্ম পার্টির একজন ছিলেন। তো আমরা শুধু এক লাইনে বলেছি, উনি যেভাবে এসেছেন সেভাবে এক লাইন বিবৃতি দিয়ে চলে গেলে হবে।
এখন উনি সেই বিবৃতি দিয়ে যেতে পারছেন না, কারণ উনি তো এখন গতিতে বসে গেছেন। গতিতে বসতে হলে তো এটার একটা ট্রানজিশন দরকার, তাই না? কিভাবে যাবে, এবং আমরা আল্লাহ আল্লাহ করছি যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা উনি যাতে ঠিকমতো দিতে পারেন। উনি যদি দিতে পারেন তাহলে দেশের মানুষ একটা স্বস্তি বোধ করবে। আপনি যে বললেন যে বন্দর সহ অনেক বিষয় যে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, সেই এবং বিনা বিনা টেন্ডারে, বিনা না জানিয়ে, গোপনে, এবং যেদিন শেখ হাসিনার বিচার হচ্ছে সেদিন গোপনে চুক্তি হচ্ছে, এই যে অরাজকতা, এই যে একটা রাষ্ট্রীয় অনাচার, সেটা আমাদের আর দেখতে হবে না।